কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সংবিধান বাতিল নাকি বিপ্লবী সরকার? এ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা, চলছে চুল চেরা বিশ্লেষণ। শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার লেখা থাকবে বিপ্লবী ঘোষণাপত্রে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে গঠিত নাগরিক কমিটি সংবিধান বাতিল বা বিপ্লবী সরকারের মতো কোনো কিছু ঘোষণা করলে তা কতটুকু সমর্থন দেবে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলো, সে প্রশ্ন রয়েই যায়। সাধারণ মানুষও বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের ৫ মাস পর এসে নতুন এই ঘোষণা কতটুকু গ্রহণ করবে সেটিও প্রশ্নের দাবি রাখে। এর মধ্যে আবার রাজনীতির মাঠে অনেকটাই মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। সব মিলিয়ে রাজনীতির মাঠ বেশ সরগরম। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ২৪-এর ৩১। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। আপনাদের স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। সাকিব ভাই, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে জুলাইয়ের ৩১, এখানে আপনি জানেন যে ইতিমধ্যেই বিএনপি পক্ষ থেকে আজকে বিএনপির কয়েকজন নেতা বলেছেন যে যেটি বলা হচ্ছে যে সংবিধান কবর, তারা বলছে এটি শুনলে তারা কষ্ট পান। আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন যে এই যে ৩১ তারিখের কর্মসূচি যেটি হতে যাচ্ছে, ছাত্ররা ঘোষণা করেছে, এ বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং স্পষ্ট করেই বলেছে। এবং এই বিষয়টি নিয়ে বিএনপির নেতারাও আজকে যেসব মন্তব্য করেছেন, তারাও খুব বেশি যে সমর্থন করছেন তারা এমন মন্তব্য করেননি। সেখানে কি মনে করছেন আপনি? আপনি একজন রাজনীতিবিদ। ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এইটা সরকারের দিক থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এটা তারা জানে না, সরকারের বিষয় নয়। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং তাদের সাথে জাতীয় নাগরিক কমিটিও যুক্ত আছে নিশ্চয়ই, তারা একটা প্রস্তাবনা দিচ্ছেন যে একটা জুলাই গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকা দরকার। এই আলোচনাটা আগেও উঠেছিল, তবে বেশ কিছুদিন ধরে এই বিষয়ক আর আলাপ আলোচনাটা সামনে আসেনি। ফলে কিছুটা মানে আমাদের জন্য অথবা কিংবা রাজনৈতিক পক্ষ কিংবা বিভিন্ন পক্ষের জন্য, অনেকের জন্যই এটা হয়তোবা একটা আবার নতুন করে আসা একটা জিনিস। এবং সেটা আমরা হয়তো গতকাল রাতেই জানতে পেরেছি যে এরকম একটা প্রোক্লামেশনের বিষয়ে তারা আলোচনা করছেন এবং তার একটা ড্রাফট তৈরি হয়েছে, যেটা আজকে সকলেই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ড্রাফটটাও অনেকে দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যদি এটা দেওয়া হয়, সেইটাতে বাকিদের সমর্থন থাকা না থাকার প্রশ্নটি। তো সেই দিক থেকে আমরা আলোচনা করছি। আমরা আমাদের নিজেদের দলীয় বৈঠক, আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ, সেখানে আমরা আলোচনা করব। এমনকি আমাদের যুগপৎ আন্দোলনে থাকা যে আমাদের দলগুলো, তাদের মধ্যেও আমরা কম বেশি এ বিষয়ে আমাদের আদান প্রদান হবে। ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব। নাগরিক কমিটির নেতৃত্বের সাথে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব। আমরা আসলে ইন দি প্রসেস অফ এই আলোচনার মধ্যে। সময়টা খুবই কম এবং এই ধরনের একটা ঐক্যবদ্ধ ঘোষণা অনেক আগেই হয়তো আসলে কিংবা অনেক দীর্ঘ প্রস্তুতি নিয়ে করার সুযোগ থাকলে হয়তো সকলের অংশগ্রহণটা আরও হতো, অথবা পজিশন নেওয়া না নেয়া। এখন কি দাঁড়াবে সবাই, সেটা আমি এখনও নিশ্চিত না, যেহেতু আলোচনা চলছে। ফলে আমি এ বিষয়ে কোনো এখনো পর্যন্ত কোনো নির্ধারক মন্তব্য কনক্রিটে যাওয়া আসলে একটু জি আমরা আলোচনা করছি, এটাই হচ্ছে পুরো বিষয়। মির্জা গালিব ভাই, আজকে তথ্য উপদেষ্টা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম, সে আজকে সাংবাদিকদের তিনি বলেছেন যে বিপ্লবী সরকার হবে কিনা, এটি প্রশ্ন ছিল সাংবাদিকদের দিক থেকে। তিনি বলেছেন যে বিপ্লবী সরকার হবে কিনা এটি জানবার জন্য ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি একটু ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন। আরও আমি বেশ কয়েকটি কথা বলেছি, সাকিব ভাইকে আপনি নিশ্চয়ই শুনেছেন। তো সব মিলিয়ে কী মনে হচ্ছে এই আসলে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে ৩১ তারিখ,
কতটা গ্রহণযোগ্য হবে বর্তমানে এই সময়ে এসে? ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য, এবং সাকিব ভাইকে ধন্যবাদ। যে সমস্ত দর্শকরা আজকে দেখছেন তাদেরকেও আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। তো এখানে আমি প্রশ্ন একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি। দেখেন, প্রথমত হচ্ছে গভর্নমেন্ট একটা আছে আমাদের, তাই না? এখানে একটা অন্তর্বর্তী সরকার আছে, এবং এই অন্তর্বর্তী সরকার তো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। যে প্রক্রিয়ায় এটি হয়েছে, এটি অন্য প্রক্রিয়ায় হতে পারতো কিনা সেটি নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু অভ্যুত্থানের সময়কালে ব্যাক করি, তাহলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু এই আন্দোলন ছাত্রদের পাশে জনতার আন্দোলন ছিল, তাই না? সমাজের অন্যান্য রাজনৈতিক জনগোষ্ঠী এখানে আসছে, রাজনৈতিক দলের কর্মীরা আসছে, সাধারণ জনগণ রাস্তায় আসছে। তো আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর যে গণতান্ত্রিক অ্যাসপিরেশন, সেটা এটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এখন এই অভ্যুত্থানের পরে আমার সরকার ব্যবস্থা কেমন হবে? আমি আমার কনস্টিটিউশন রাখবো কি রাখবো না, অথবা আমি পরিবর্তন করব কি করব না, এটা তো একটা কালেকটিভ জাতীয় প্রশ্ন, তাই না? আপনি যদি এখানে 5 জন লোক বসে একটা ডিসিশন নিয়ে নেন, তাহলে এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না। আমরা যেটা 72 এক্স্যাক্টলি এটাই আমরা করছি, তাই না? 71 মুক্তিযুদ্ধ হলো, আপনি অল্প কিছু লোক মিলে 72 সংবিধান লিখে দিয়েছেন। সেখানে আপনার জনগণের রিফ্লেকশন, তাদের চিন্তাভাবনা আসছে কিনা, সেই প্রশ্নটা আমরা যথেষ্ট কেয়ারফুলি তখন আমরা ডিল করি নাই। তাহলে এখন 31 তারিখ কি হচ্ছে, এই প্রশ্নের আগে আমি প্রশ্ন তুলতে চাই যে যেই এজেন্ডায় আমরা আসি, এই এজেন্ডায় কি আমাদের জাতীয় ঐক্যমত হয়েছে? আমরা কি আলাপ আলোচনা করছি? এখানে আমাদের যারা স্টেক হোল্ডার, ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, অন্যান্য রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন, তাদের সবার সাথে কি আলোচনা হয়েছে? তো আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা শুরু না করেন, একটা ড্রামাটিক ওয়েতে আপনি কিছু করতে চান, আমি মনে করি সেটি আমাদের জাতীয় ঐক্যের জন্য এবং আগামী দিনে যে ট্রাজেক্টরিতে আমরা যেতে চাই তার জন্য এটা পজিটিভ না। আমাদের প্রথম যেটা বলা উচিত সেটা হচ্ছে ইটস ওকে, একটা প্রপোজাল আসতে পারে, যে কারো কাছ থেকে প্রপোজাল আসতে পারে। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি প্রপোজাল দেয়, তাহলে তাদের প্রথম কর্তব্য হওয়া উচিত সকল রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য নাগরিকের সাথে, তাদের সাথে একটা আলাপ আলোচনায় যাওয়া, এবং সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি করা, এবং সেই ঐক্যমতের মধ্য দিয়ে সামনে যাওয়া। তা আমি স্পেসিফিকলি কি হবে, এটা আমার মনে হয় যে লেস অ্যাটেনশন, মোর অ্যাটেনশনের জায়গা হলো এটার প্রসিডিউর, কোন প্রসেসের মধ্য দিয়ে আমরা এটা অ্যাচিভ করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কয়েক দফা কিন্তু বৈঠক তারা করেছে গত কয়েক সপ্তাহ বলি বা গত 1 মাসের মধ্যে। এটা কিন্তু মানে তারই ধারাবাহিকতা ছিল কিনা? এই যে আমি যতটুকু জানি এই স্পেসিফিক ইস্যুতে আলোচনা হয় না। আমরা বোধহয় পাবলিক স্ফিয়ারে এই ইস্যুটা দেখছি জাস্ট গতকালকে বা আজকে, তাই না? তাহলে আপনি 31 তারিখ হচ্ছে আপনার টার্গেট ডেট, আপনার হাতে কয়দিন সময় আছে? 1 দিন বা 2 দিন। তা আপনি এত বড় একটা সিদ্ধান্ত 2 দিনের আলোচনার মধ্যে নিয়ে নেবেন? 2 দিনের আলোচনার মধ্যে কি আপনি জাতীয় ঐক্যমত তৈরি করতে পারবেন? এই 2 দিনের মধ্যে কি সকল রাজনৈতিক দল, অন্যান্য পেশাজীবী এবং নাগরিকরা একাত্মবোধ করবে যে আমি এই প্রসেসের পার্ট? এবং আপনি যদি আমার সমাজের সকল শ্রেণীর মানুষকে এই প্রসেসের পার্ট না করতে পারেন, তাহলে তারা কি এটা ওন করবে? এবং তারা যদি ওন এটা না করে, তাহলে এটা কি সাস্টেইনেবল হবে? তাহলে আমাদের তো একটা ডেমোক্রেটিক প্রসিডিউরের কোশ্চেন তুলতে হবে সবার আগে। আচ্ছা সাকিব, এখানে একটু জানতে চাই, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 24-এর আমরা বিপ্লব দেখলাম বা গণঅভ্যুত্থান যেনামাই বলি, সেখানে আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক সবাই কিন্তু একদম একতাবদ্ধভাবে এসেছে। এখন আবার তারা সবাইকে ডাক দিয়েছে যে 31 তারিখ আবার সবাই আসুন, 5 আগস্টের মতো করে তারা একটা ডাক দিয়েছে। কি এইটাকে কতটুকু সাড়া পড়বে বলে আপনি মনে করছেন? দেখুন, এই কথাটা আবারও পুনরাবৃত্তি না করে আমি এটা বলি যে 5 থেকে 8 তারিখ এই সময়টাতেই সরকার এবং রাষ্ট্র মানে কি রকম হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল। 8 তারিখ কিন্তু যেভাবেই হোক একটা সিদ্ধান্ত অনুযায়ী একটা সরকার গঠিত হয়েছে, এবং সেই সরকারকে সকল আন্দোলনকারী সকল স্টেক হোল্ডাররাই একভাবে সমর্থন দিয়েছেন। তারা উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি। তো মূলত ছাত্ররা ছিল একটা অগ্রণী ভূমিকাতে এই অভ্যুত্থানের। ছাত্রদের নেতৃবৃন্দ তারাও এসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে, এবং তাদের হাতেই প্রধানত তাদেরকেই একটা এঙ্গেজ করা এবং তাদেরকেই কোঅর্ডিনেট করার দায়িত্বটা দেওয়া হয়েছিল, এবং সেটাতে সমর্থন দিয়েছে রাজনৈতিক দলগুলো যে ছাত্রদের এঙ্গেজ করেই ছাত্ররাই পরে কোঅর্ডিনেশনটা করে একটা জায়গায় পৌঁছাতে দেয়। তো সুতরাং ডিসাইসিভ জায়গাটা ওইখানে ছিল যদি আমি ফ্যাক্টের জায়গা থেকে বলি, এবং সেই অনুযায়ী 8 তারিখে এসছে। 8 তারিখের পরে যখন এই স্টেক হোল্ডাররা একটা জায়গায় গঠন করেছে, আপনি যদি রাজনৈতিক
জায়গা থেকে দেখেন, পদ্ধতির জায়গা থেকে দেখেন, এখন ডিসিশন একটা কনসেনসাসের জায়গা থেকেই হওয়া দরকার। মানে এই স্টেক হোল্ডারদের কাউকে বাদ দিতে আপনি পারেন না। এই স্টেক হোল্ডাররা একটা কনসেনসাসের বেসিসেই পরিণতিটা মানে রাষ্ট্রটা কিভাবে চলবে কিংবা কোন জায়গায় আমরা যাব, ট্রানজিশনটা কিভাবে হবে, ডেমোক্রেসিও আমরা কতটুকু জায়গাতে যেতে পারছি, সংস্কার সব কিছুই এর মধ্যে একটা কনসেনসাসের জায়গাটা খুব জরুরি। যদি আপনি কনসেনসাস ওভারকাম করতে চান, কোনো একটা পক্ষ যদি এটাকে লিড করতে চায়, তাহলে সেক্ষেত্রে আবার পিপলস ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেট কিন্তু 5 তারিখে পিপল একভাবে দিয়েছিল, যেটার 8 তারিখে আপনি একটা পরিণতি দেখিয়েছেন। আর 8 তারিখের পরে এসে আবার যখন আপনি ম্যান্ডেটের প্রশ্নটা আসবেন, তখন আইদার ইলেকশন অর একটা এগেইন আপনাকে আবারও একটা পিপলস ম্যান্ডেট, বিপ্লবী আন্দোলন কিংবা ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে। তো ওই জায়গাটা থেকে আমরা মনে করি কনসেনসাসের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার সহালোচকও বললেন। সেটা বহুদিন ধরে আমরা বলে আসছি। আমি বলতে পারেন যে প্রায় মানে বলেছেন আপনি, আমরা এখানে বলেছেন 5 তারিখের পরে 8 তারিখে সরকার গঠনের পর থেকে আমি এই কথাটা কনসিস্টেন্টলি বলার চেষ্টা করছি যে কনসেনসাস একটা আমাদের প্রায় চেষ্টা করা উচিত। আমি সব বিষয়ে কনসেনসাস হবে এমন কোনো কথা, বাট কনসেনসাস এবং কমন মিনিমাম জাতীয় ঐক্য মানে যেখানে হচ্ছে, দুটো কারণ আছে। একটা হচ্ছে বললাম যেটা রাজনৈতিক দিক থেকে এটাই সিদ্ধ, অন্য দিক থেকে আবার আমাদের থ্রেটও আছে, দেশি বিদেশি দোসররা, ফ্যাসিস্টদের, তাদের নানান রকম থ্রেট আছে। ফলে একটা ট্রানজিশনটাকে যথাসম্ভব ঐক্যবদ্ধভাবে পার করা দরকার। আমরা অনেক দেশের উদাহরণ জানি যে এইরকম যখন একটা কালেকটিভ গণ অভ্যুত্থান হয়েছে এবং যার যার অবস্থান থেকে বিভিন্ন রাজনৈতিক স্রোত এসে একটা জায়গায় মিলেছে, সেইটা একটা এরকম কমন মিনিমাম ন্যাশনাল ইউনিটির পথ ধরে না এগোলে নানা ধরনের একটা সংকটের মধ্যে পড়তে পারে। আপনি তিউনিসিয়া থেকে বহু উদাহরণ এখানে আনতে পারেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। তো যে জায়গায় আমাদের জায়গাটা হচ্ছে আমরা আলোচনা করছি, তারপরও যেহেতু এটা আনেছে এবং এখান থেকে কিভাবে এখানে একটা জায়গায় এটা অনেকগুলো অপশন হতে পারে আর কি, সেই অপশনগুলো আলোচনা করা যেতে পারে। যেমন এটা ছাত্রদেরই একটা ঘোষণা হতে পারে, এটা খসড়া হতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে পরবর্তীতে আলোচনা করতে পারে, অথবা মানে এই আলোচনায় নেসেসারিলি যে এটা একটা জাতীয় হতে পারে, তা হতেই হবে এমন কোনো প্রশ্ন নেই। কারণ ছাত্ররা নিজেদের জায়গা থেকেই তাদের ভিশন অফ দেশ হিসাবে তারা আগামী বাংলাদেশটা তারা কিভাবে দেখতে চায় সেই ঘোষণা আকারেও তারা উপস্থিত করতে পারে। আমরা এখন জানি না কি হতে, তার একটা পক্ষ। এখন ইতিমধ্যে কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে। আপনি যে জাতীয় ঐক্যের জায়গায় যে ছাত্রদের মানে একটা ফোরাম তৈরি হয়েছে, জাতীয় নাগরিক কমিটি একটা হয়েছে, যেগুলোকে সাধারণত বলা মানে এ পর্যন্ত বলা হয়েছে যেগুলো একটা এক ধরনের কোনো একক প্ল্যাটফর্ম নয়, এগুলো কিছুটা কালেকটিভ প্ল্যাটফর্ম, কিন্তু তারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, এটাও আকাঙ্ক্ষা এবং ডিরেকশন তারা সেট করেছেন। ফলে এই পুরো পরিস্থিতিতে কিছু কিছু প্রশ্নে পলিটিক্যাল একটা ডিবেট কিংবা কিছু কিছু পার্থক্য বেশ তীব্রও হয়েছে। সেই জায়গা থেকে এখন এসে এত দ্রুততম সময়ের মধ্যে একটা মানে অলরেডি যেটা আমি দেখতে পাচ্ছি, মানে আমাদের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দল ইতিমধ্যেই তাদের ক্রিটিক্যাল কমেন্ট কিংবা এটার বিষয়ে এখনই দ্রুত তাদের সম্মতি দেওয়ার জায়গাতে নেই। ফলে এইটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। দুই হচ্ছে যে প্রেক্ষাপটের মধ্যে কিছুটা বদল ঘটেছে, এটা অস্বীকার করা যায়। অনেক অবস্থানই পরিবর্তন হয়েছে। যেটি বলছিল সাকিব ভাই, যে এই যে অনেকগুলো দল আগের যে অবস্থানে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের কাছে সেই অবস্থা থেকে একটু দূরে সরে গেছে, এটি আমরাও দেখি। এবং যে সংবিধানের আলোকিত এই ছাত্ররা 8 তারিখে একটি প্ল্যাটফর্ম মেনে নিয়েছে, সেটি এখন তারা বলছে যে চলবে না, বা আমরা জানি প্রায় 17 বার সংবিধান কাটাকাটিও হয়েছে, সেটি আবার নতুন করে যাওয়া, তাহলে কি সংবিধানটি এখনো কেন আবার প্রয়োজন হচ্ছে? না, আমার বোধ হয় যে মানে আমি এই বক্তব্যের সাথে দ্বিমত করবো যে সবকিছু সংবিধান অনুযায়ী হয়েছে। যেমন আপনি ধরেন অন্তর্বর্তী সরকার, আমাদের সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান আছে না। আপনার আছে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে? 90 দিন থাকবে, তাই না? ভেরি ভেরি ক্লোজড আপনার স্ট্রাকচার। এই সরকারের কি কোনো টাইম লিমিট আছে? আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা ডিফাইন করতেছি। তাহলে এই সরকার যে ফরমেশন হয়েছে, এখানে আমাদের কনস্টিটিউশন আছে, আমরা কনস্টিটিউশন বাতিল করে দেই নাই, বাট এট দ্য সেম টাইম এই সরকার কিন্তু কনস্টিটিউশনের আন্ডারেও হয় নাই বা কনস্টিটিউশন অনুযায়ী হয় নাই। কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েছে, এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের রেফারেন্স অফ নেসেসিটি কিন্তু উইদিন কনস্টিটিউশন একটা ব্যাপার। তাহলে আমরা যেটা করতেছি সেটা হলো যে একটা জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে
একটা লিগাল প্রসিডিউর মেনটেন করে আবার কনস্টিটিউশন রেখে আমরা একটা মধ্যবর্তী জায়গায় আছি, তাই না? এখানে আপনি যদি এখন সংবিধান ধরে ধরে প্রত্যেক পয়েন্টে কোশ্চেন করেন তাহলেও যেরকম হবে না, আবার যদি সংবিধান আপনি ছিঁড়ে ফেলে দিয়ে দেন তাহলে এটা হবে না। আমরা এখানে একটা মাঝামাঝি জায়গায় আছি। যদি খুব ক্রিটিক্যাল আইনি প্রশ্ন হয় তাহলে আমরা আবার সুপ্রিম কোর্টের রেফারেন্সে যাব, সেখানে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু প্রিকন্ডিশনটা হচ্ছে, সবচেয়ে বড় প্রিকন্ডিশনটা হচ্ছে যে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাসের মধ্য দিয়া এই ট্রানজিশনটাকে পিরিয়ডটাকে পার করতে হবে। যদি আমরা ন্যাশনাল কনসেনসাসের মধ্যে দিয়ে পার করতে পারি তাইলে পরে এই ট্রানজিশনটা হচ্ছে আপনার পার্মানেন্ট হবে এবং সমাজে তার ইম্প্যাক্ট থাকবে। তার অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, তাই না? এই কম্পোনেন্টের মধ্যে আপনি ধরেন রাষ্ট্রের সংস্কারের কোশ্চেন আছে, তো সরকার অনেকগুলো সংস্কার কমিটি করছে। রাজনৈতিক দলের সংস্কারের আপনার প্রশ্ন আছে, রাজনৈতিক দল তার নিজের মতো করে তার নিজের সংস্কার এখানে করবে। আমরা কিভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে দেবো সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, যে তার একটা প্রোক্লামেশন আসতে পারে, তাই না? যে কেউ একটা প্রপোজাল দিতে পারে, সেটা এখানে আসবে। ছাত্রদের রাজনৈতিক দলে নতুন করে তারা কিভাবে পার্টিসিপেট করবে, আপনার ইয়তদের পার্টিসিপেশনের কোশ্চেন আসতেছে। তারা নিজেরা রাজনৈতিক দল করতে পারে, তাই না? গণতান্ত্রিক স্পেসের মধ্যে আপনি রাজনৈতিক দল করা তো খুব ভালো জিনিস, আপনি করতে পারেন। আরও রাজনৈতিক দল হতে পারে, যত কম্পিটিশন হবে আমাদের তত গণতান্ত্রিক ইনস্টিটিউশন ভালো হবে। তো এই সব প্রশ্নগুলোই আসবে এখানে। কিন্তু প্রি কন্ডিশন হলো আমাদের আলাপ আলোচনার যে জায়গাটা, এটাকে আমাকে উন্মুক্ত রাখতে হবে, সবার সাথে একটা কনসেনসাস ডেভেলপ করে হইতে হবে, এটা যেন একটা ফেয়ার প্লে হয় এবং এটা যেন একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কিন্তু এখন যে অবস্থা রাজনীতির বাংলাদেশে আপনি বুঝতে পারছেন, বিএনপি কি ধরনের মন্তব্য করছে, জামাত কি ধরনের মন্তব্য করছে, তাতে কি সেই প্ল্যাটফর্মটা এখন আছে? মানে এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা হলো যে যেই ধরনের ঐক্যের মধ্য দিয়ে আমরা এই সিচুয়েশনটা নেভিগেট করতে পারবো সেই ঐক্যটা নাই, এটা যেমন সত্য। আবার আরেকটা সত্য হলো যে আপনি গণ অভ্যুত্থানের সময় যে ঐক্যে দাঁড়িয়েছিলেন সে ঐক্য ছিল তো আপনার হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন, তাই না? এই এক দফায় আপনি অ্যাগ্রি করছেন, বাকি জায়গা তো আপনার কনসেনসাস ছিল না, ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতামত ছিল। তাহলে এটা কিন্তু খুবই আপনার মানে ইনএভিটেবল যেটা হবে, আপনার সাথে আমার মত পার্থক্য হবে, সাকিবের সাথে আমার মত পার্থক্য হবে, আমরা ডিফারেন্ট জায়গায় আলাপ আলোচনা করব। তো কিছুটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হওয়া মানে এই না যে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। যেই জায়গায় আমাদেরকে ফোকাস দিতে হবে যে ঐক্যটা একটা বেয়ার মিনিমামের উপর হবে, তাই না? আমি সকল মাইনর ডিটেলস এভরিথিংয়ে সবার সাথে ঐক্য হবে না, কিন্তু আমাদের একটা বেয়ার মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ঐক্য হবে, যাতে করে আমরা একটা লিমিটেড টাইমের মধ্যে এই ট্রানজিশনটা করতে পারি। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি আসলে মানে এই মুহূর্তে আমার সাংগঠনিক দলীয় সিদ্ধান্ত বলতে পারছি না, কারণ আমরা অলরেডি মানে মিটিংয়ের মধ্যে আছে, কালকে আমাদের জোটের মিটিং আছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত বলি, আমি দুটো অপশন দেখি। একটা হচ্ছে যেটা আমি অলরেডি বলেছিও, যে ছাত্ররা একটা খসড়া প্রস্তাবনা হিসেবে হাজির করতে পারে এবং রাজনৈতিক দল সহ সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারে। সেইটার মধ্য দিয়ে যদি এখানে জাতীয় ঐক্য তৈরি হয় সেটা একটা হলো। আরেকটা হচ্ছে যে এটা ছাত্রদেরই একটা ছাত্ররা কিভাবে ভিউ করে, যেটা তাদের ভিশন অফ জুলাই অভ্যুত্থান অ্যান্ড তাদের ভিশন অফ ফিউচার বাংলাদেশ, সেইখানে আমরা যারা কেউ ফ্রেন্ডলি ইনপুট দিতে পারে, বাট এটা প্রধানত তাদেরই একটা ভিশন। সুতরাং ওই দুটো অপশনের বাইরে আমি এটা আসলে কিছু দেখছি। জি, সাকিব, একই সঙ্গে জানতে চাই, আপনি জানেন যে ইতিমধ্যেই আজকেও আপনি নিশ্চয়ই দেখেছেন বিএনপি বেশ কিছু মন্তব্য করেছে জামাত নিয়ে, জামাতও আবার তার প্রতিক্রিয়া দিয়েছে। মানে ধীরে ধীরে কি মানে একদম উত্তপ্ত হয়ে উঠছে কিনা রাজনৈতিক মাঠ, ধীরে ধীরে ভোটের দিকেও দেশ যাচ্ছে, সেই সংগঠন যাচ্ছে কিনা সেটা তো জানবো সাকিব ভাই। দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে হবে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম জুলাইয়ের 31 নিয়ে। সাকিব, যেটি জানতে চাচ্ছিলাম যে একটি তো সামনে বড় একটি, আমরা যেটি এখন কথা বললাম যে 31 তারিখ কী হতে যাচ্ছে, একই সঙ্গে আজকে কিন্তু রাজনীতিতে নতুন আরেকটি দিক আপনি দেখেছেন যে জামাত বিএনপি যারা দীর্ঘ এই প্রায় 15-16 বছর একসঙ্গে আন্দোলন করে এসছে, আজকে সেখানে আমরা দেখেছি বিএনপি বেশ কিছু মন্তব্য করেছে জামাতকে নিয়ে। আবার আমরা কয়েকদিন আগে যশোরে দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে, যে যশোরে একটি সড়কের নাম ছিল মুজিব সড়ক, সেটি জামাতের নেতাকর্মীরা মুছে দিয়েছে মুজিব শব্দটি। মানে এই সব মিলে কি মনে হচ্ছে একটু দ্বিমুখীর দিকে যাচ্ছে কি না বিএনপি জামাত সম্পর্কটা, বা রাজনীতির মাঠে যদি কথা বলি? আচ্ছা, আমি এখানে রাজনীতির ক্ষেত্রে আসি। সেটা হচ্ছে যে বিভিন্ন দলের মধ্যে তো মানে প্রতিদ্বন্দ্বিতা আছে, জি, প্রতিযোগিতা আছে। আমরা যে কথাটা বারবার আমি বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে যখনই পাবলিক টেলিভিশনে কিংবা ইভেন রাজনৈতিক বক্তৃতায় সভা সমাবেশে মানুষের কাছে আমাদের সমস্ত লিটারেচারে, মানে আমাদের লিফলেট, পোস্টার, লেখালেখি সব জায়গায় একটা কথা আমরা বারবার বলার চেষ্টা করেছি, যে বাংলাদেশের যেটা
সবচেয়ে বড় সংকট যে এর এমন একটা রাজনৈতিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি যেখানে সবাই এর অংশীদার মনে করতে পারে, তাদের আদর্শিক বিরোধ সত্ত্বেও, তাদের রাজনৈতিক ক্ষমতা সংক্রান্ত বিরোধ সত্ত্বেও। পলিটিক্যাল পার্টি একটা ডেমোক্রেটিক সিস্টেমে পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনকি বিরোধ হবে, এমনকি সেখানে কিছুটা বেশ দ্বন্দ্ব সংঘাতও হতে পারে। এইটা কিন্তু ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে কোনো মানে আশ্চর্য কিছু না, এটা বাস্তব সব জায়গায় ঘটছে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার। আমরা মনে করি যে হ্যাঁ, জনগণকে জয় করে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার বদল হতে পারে, তখনই ওই অংশীদারিত্বটা ঘটে। এখন বাংলাদেশে যেটা আওয়ামী লীগ কিংবা এর আগেও ঘটেছে, কিন্তু লাস্টলি আওয়ামী লীগ এসে একেবারে স্থায়ীভাবে করতে চেয়েছে যে পুরো পলিটিক্যাল সিস্টেমের মধ্যে তার বিরোধী সবাইকে বাইরে ফেলে দিয়েছে, তারা একাই খেলবে। ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত খেলা, তো সেই খেলায় তারা একলা খেলতে চায়, বাকি সবাই হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে। এইটা কোনো পলিটিক্যাল সিস্টেম না, এবং এই পলিটিক্যাল সিস্টেম জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে না, ফলে সে সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। এটা খুবই বিপজ্জনক একটা দেশের জন্য। তাহলে আমরা একটা অভিন্ন পলিটিক্যাল সিস্টেম, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম যেটা পারে সেটা হচ্ছে তার মধ্যে ইনক্লুসিভ করতে পারে সে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও। এখন এই প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, কিন্তু আমরা এখন কোন ঐক্যের কথা বলছি? তাহলে জাতীয় ঐক্য মানেটা কি? জাতীয় ঐক্য মানেটা হচ্ছে যে আমরা একটা পলিটিক্যাল সিস্টেম গড়ে তুলতে চাই যেটাকে বলে একটু রুলস অফ দি গেম। মানে আপনি যদি গেম কথাটাকে খেলা হিসেবে নেন তো খেলা, আর এখানে যদি রাজনীতি রুলস অফ দি পলিটিক্সও যদি বলি, রাজনীতির কোন নিয়মে চলবে এইটা আমরা সবাই মিলে ঠিক করছি। তার মানে এই না যে আমি আর সে একই মতাদর্শের জায়গায়, হয়তো পরস্পর বিরোধী মতাদর্শ, কিন্তু আমরা একটা নিয়মে খেলতে চাইছি, একটা নিয়মে পলিটিক্সটা করতে চাইছি, সেটাকে বলছি রাজনৈতিক ব্যবস্থা, পলিটি নির্মাণ করা। তো সেই পলিটি নির্মাণের ক্ষেত্রে আমাদের এখন মিনিমাম কনসেনসাসের ভিত্তিতে ট্রানজিশনটা করা দরকার। এর মানে বিরোধ থাকবে না তা না, কিন্তু মতাদর্শিক কর্মসূচিগুলো বিরোধ আছে। যেমন ধরুন আপনি জামাত ইসলামী আমির, তিনি কয়েকদিন আগে একটা কমেন্ট করলেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং জামাত ইসলামের দুটি পরীক্ষিত রাজনৈতিক শক্তি, দেশপ্রেমিক এই মুহূর্তে, পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। এখন ধরুন এটা তো একটা অত্যন্ত আশ্চর্যকর এবং মানে এটাকে এই কি ধরনের মানে এই কমেন্ট করা, এটা জামাত ইসলামের জায়গা থেকে, যারা 1971 সালে এই সেনাবাহিনীর বিরুদ্ধেই, মানে যারা এই সেনাবাহিনী গড়ে উঠেছে 1971 সালের মধ্যে দিয়ে, যারা মুক্তিযুদ্ধ করছিল, আর জামাত পলিটিক্যালি ডিসাইড করে এই সেনাবাহিনীর বিরুদ্ধে মানে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। মানে ধরেন সেপ্টেম্বর মাসেও তারা বলছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলামী ছাড়া বাকি সব দুষ্কৃতিকারী, দেশের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি, এবং তারা সেই গণহত্যা পার্ট হয়েছিল। এখন তাদের এই পলিটিক্যাল ডিসিশনের মূল্যায়ন কি 53 বছরের মানুষ জেনেছে? জানেনি। ফর্মালি এখনো তারা ওইটার তাদের রাজনৈতিক সিদ্ধান্ত যে ভুল ছিল তার জন্য যে তারা যে ক্ষমা চাওয়া তাদের গণহত্যায় অংশ নেওয়ার জন্য, এবং এই যে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য তাদের নিজেদের যে সমালোচনা, সেটা কিন্তু তারা করেনি। এখন এইটা তো রাজনৈতিকভাবে এই সমালোচনার জায়গা কিন্তু তাদের 53 বছরও ছিল, সামনেও থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা এটা করছে। অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল ডিফারেন্সেস, আমি আবারও বলছি জামাত ইসলামের সাথে এটা করার পরেও কিন্তু রাজনৈতিক পার্থক্য আছে, মতাদর্শিক পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে জামাতের পজিশন তো এখনো পরিষ্কার হয়নি। সেখানে তারা যখন তারাই দেশপ্রেমিক এবং সেটা সেনাবাহিনীর সাথে মিলিয়ে, দ্যাটস ভেরি পলিটিক্যালি খুবই কিন্তু মানে ভীষণ রকম সমস্যাজনক বক্তব্য, এবং এইটা রীতিমতো এই যে আমরা একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার জায়গা থেকেও একটা আমি মনে করি ভীষণ আপত্তিকর বক্তব্য। তো সেইটার জায়গায় তো মানে আমরা আমাদের অবস্থানের জায়গা বলবই। আমরা যে জায়গাটাতে গুরুত্ব দিচ্ছি যে এই পলিটিক্যাল ডিফারেন্সেসগুলো আরও বাড়বে নির্বাচনের তারিখ, কিংবা ধরেন ঘটনার পরেই যখন পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন মোডের মধ্যে যাবে, তখন কিন্তু এই বিরোধটা আরও বাড়বে। কিন্তু সেইটা আমরা মনে করি না যে ওই যে কমন মিনিমাম রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্ন, যেখানে আমরা ওই অংশীদারিত্বের জায়গায় পৌঁছাতে পারবো, সেইটা যাতে সবাই আমরা খেয়াল রাখি, ওইটাই জাতীয় ঐক্যমত্য। 1, 2 হচ্ছে যে এর মানে এই না যে ন্যায় বিচার হবে না। অবশ্যই যারা এই মানে 15 বছরে গুম খুন লুটপাট এবং জুলাই আগস্টের নির্বিচার হত্যাকাণ্ড যে গণহত্যা, তার বিচার করতে হবে। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ওই পলিটিক্যাল ট্রানজিশনটা হবে। এর মধ্যে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিরও মানে একটা উদ্বোধন বলেন, একটা উত্থান বলেন, সেটা ঘটা দরকার। কেননা এইটার উপরেও অনেকটা এই যে নতুন আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করা এবং অপরাপর রাজনৈতিক দলগুলোরও যে একটা মানে কি বলে যে নিজেকে রূপান্তর ঘটানো, পরিবর্তন ঘটানো, সেই প্রশ্নটা এটা কেবলমাত্র একটা আত্ম উপলব্ধির প্রশ্ন নয়, এটা ব্যালেন্সেরও প্রশ্ন। অর্থাৎ কেবলমাত্র একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানই
ইতিমধ্যে প্রতিষ্ঠিত শক্তিগুলোর নিজেদের যে একটা পরিশোধন, সেটা একটা শর্ত আমরা মনে করি। খালিদ ভাই কয়েকটি কথা বলেছেন, একটি বলেছে সর্বশেষ নতুন রাজনৈতিক দলের উত্থান, এটি এই বৈষম্য বিরোধী ছাত্র বা নাগরিক কমিটি এদের মাধ্যমে আসছে কিনা? আপনারাও নিশ্চয়ই এদের সাথে আছেন, একসাথে কাজ করেছেন। একই সঙ্গে জামাতের বিষয়ে কয়েকটি কথা আসলো, যে দেশপ্রেমিক, সেনাবাহিনী, এগুলোও তো মানুষের প্রশ্ন আছে। দেখেন, আমি 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 একটু বলি যে আপনি এখন তো 2024 সাল, তাই না? এখন আপনি 2024 সালে আপনি যদি আমার দেশপ্রেম মাপতে চান, তাহলে আপনি কিভাবে মাপবেন, তাই না? এটা আপনি দুইভাবে করতে পারেন। যেমন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ আপনি এইভাবে দেখতে পারেন, আপনি দুইভাবে এটা ডিফাইন করতে পারেন। একভাবে আপনি 1971 দিয়ে ডিফাইন করতে পারেন, যা ইউ উইল গো ব্যাক 1971 অ্যান্ড এভরিথিং ডিফাইন অন দ্যাট পয়েন্ট, যে আপনি কোন ক্যাম্পে ছিলেন, কোন সাইডে ছিলেন। আরেকটা আপনি করতে পারেন আপনি এসেন্সের উপরে। যেমন আপনি ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছে, 1970 সালের নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল ছিল, পশ্চিম পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট, তার তো ফলাফল মানে নাই, তাই না? তার রিয়াকশন হিসাবে আপনার মুক্তিযুদ্ধের কনসিকুয়েন্স হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোটাই হলো আপনার মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে আপনি 24 এসে ডিফাইন করতে পারেন যে আপনি কি গণতন্ত্রের পক্ষে আছেন না বিপক্ষে আছেন। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ স্ট্যান্ডিং। ধরেন সব কিছুকে আপনি 71-এ নিয়ে গিয়ে ডিফাইন করবেন, দ্যাটস নট দ্য ওয়ে। ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য এসেন্স। কিন্তু স্বীকৃতি দিয়ে আসতে হবে তো, সরি, স্বীকৃতি দিয়ে আসতে হবে তো 71-কে। না, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। ধরেন আপনি 71 একটা ঐতিহাসিক আপনার দায়বদ্ধতা, সেটাকে আপনি কিভাবে করবেন, দ্যাটস ওয়ান কোশ্চেন। আরেকটা কোশ্চেন হলো যে আপনি তার স্পিরিট বা চেতনাকে কিভাবে ডিফাইন করবেন, তাই না? আপনি সেটার মোরাল পার্সপেক্টিভ সেখানে করবেন। এখন আমি 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 আপনার দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, একজন আরেকজনের ব্যাপারে কথা বলবেন। একই রাজনৈতিক দলের মধ্যে দেখবেন এক নেতা আরেক নেতার ব্যাপারে কথা বলেন। তো এগুলো অ্যালার্মিং না, এগুলো রাজনীতি খুবই স্বাভাবিক, এটা জাতীয় ঐক্যের জন্য কোনো অন্তরায় না। আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলতেছি, এটাকে আমার ডিফাইন করতে হবে। ডিফাইনের জায়গা হলো দুইটা এখনকার কনটেক্সটে। একটা হলো এই যে অন্তর্বর্তী সরকার হলো, এই সরকার কতদিন থাকবে, কবে তার নির্বাচন হবে, নির্বাচনের টাইমলাইন কবে, এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য কী। ধরেন 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে আমার কাজ। তাহলে এই জায়গায় আমার একটা কনসেনসাস লাগবে, এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হলো যে গণতন্ত্র আমাদের সকল কিছুর মূল জিনিস, তাই না? যদি একটা গণতান্ত্রিক সিস্টেম থাকতো, তাহলে তো আপনার এই জুলাইয়ের অভ্যুত্থান করার প্রয়োজন হতো না। আপনার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকারের পরিবর্তন হতো। তাহলে আমি যদি একটা গণতান্ত্রিক নির্বাচন করতে চাই, তাহলে আমার নির্বাচন কমিশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। নির্বাচন কমিশনের স্বাধীনতা লাগবে, নির্বাচন কমিশনের যে সিস্টেম, সেখানে সে একটা সঠিকভাবে নির্বাচন করতে পারে সক্ষমতা লাগবে। তাহলে আপনাকে সেকেন্ড কোশ্চেন তুলতে হবে যে আমি নির্বাচন কমিশনের রিকনস্ট্রাকশন কিভাবে করব। এটা যে গভর্নমেন্টের আন্ডারে হবে, সেই গভর্নমেন্টের স্ট্রাকচার কী হবে, তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটের মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, সেই জায়গায় আপনার কনসেনসাস লাগবে। তাহলে আমি এই সরকারের ফরম্যাট এবং তার কাজ এবং আপনার নির্বাচন কমিশন এবং ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার যে স্ট্রাকচার হবে, সেটি নিয়ে আমাদের আলাপ আলোচনা। এই জায়গাটাতে আপনি যদি একমত হন, এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্ন, এটা আরেকটা খুব বড় প্রশ্ন এখনকার জন্য, যেখানে আপনার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হইতে হবে। তারপর বাকি জায়গায় তারা একজন আরেকজনের সাথে দ্বিমত করবে, সকালবেলা একজন আরেকজনকে কিছু একটা বলবে, এটা কোনো প্রবলেম না। আপনি যদি আমেরিকান ইলেকশন দেখেন, তাহলে আপনি দেখবেন যে তার দলের মধ্যে তো প্রথমে প্রাইমারি হয়, তাই না? একই দলের নেতারা কম্পিট করে, তো তাদের একজন আরেকজনের ব্যাপারে যদি আপনি বক্তব্য শুনেন, আপনার কাছে মনে হবে যে আগামীকাল সকালবেলা কেউ কারো মুখ দেখবে না। কিন্তু আওয়ামী লীগের বিচার যেটি বলছিলেন, মানে বিচার সম্পন্ন করে নির্বাচন, এটা কি সম্ভব? না, বিচার সম্পন্ন করে নির্বাচন না, কিন্তু বিচারের ব্যাপারে ঐক্যমত আসতে হবে যে আমি বিচার কোন প্রক্রিয়ায় করব, কিভাবে করব, কতদিনের মধ্যে করব, কে করবে, কোন, যখন আমার বিচার ট্রাইব্যুনালে গেছে, তাই না? আপনি এখানে করতেছেন, আবার আমরা দেখছি অনেকগুলো মামলা হইতেছে বিভিন্ন জায়গায়। তো আপনার বিচার করতে হবে, এখানে ঐক্যমত লাগবে। তারপর বিচারিক প্রক্রিয়া কিভাবে চলবে, সেখানে ঐক্যমত লাগবে। তার বিচারিক প্রক্রিয়া তো আপনি টাইম লিমিট দিয়ে দিতে পারবেন না, তাই না? নির্বাচনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নাই। আপনি যদি বলেন আমি বিচার শেষ করে নির্বাচনে যাব, তাহলে আপনি তাহলে মানে বিচারের টাইমটাকে অনেক লেন্দি করে দিচ্ছেন, অথবা নির্বাচনকে অনেক পিছিয়ে দিচ্ছেন। আমাদের যেরকম হুট করে নির্বাচন কুইকলি আগানো যাবে না, আবার নির্বাচন আপনি ইনফাইনাইট টাইম পর্যন্ত পিছিয়ে দেবেন, সেটাও করা যাবে না। আপনাকে একটা রিজনেবল মাঝামাঝি জায়গায় যেতে হবে। সাকিবের যেটি বলেছেন, আমি ওনার কথার রেফারেন্সে প্রথমে যেটাতে একটু দ্বিমত করব, সেটা নিয়ে বলে নিই। দেখুন, জামাত ইসলামের আমির সাহেবের কথা যেটা আমরা বলেছি, সেটা কিন্তু যদি উনি বলতেন যে জামাত ইসলামী একটা পরীক্ষিত শক্তি, সেটার একরকম ব্যাখ্যা হতো। কিন্তু উনি সেনাবাহিনীর সাথে মিলিয়েছেন, সেই সেনাবাহিনীর সাথে মেলানোর কারণে 1971 প্রশ্ন এসছে। আমি শেষ করি 1971 প্রশ্নটা এসছে যখন উনি সেনাবাহিনী এবং জামাত ইসলামীকে দেশের দুই পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন, তখন সেটা রাজনৈতিক থাকে না, এটার সাথে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটার জায়গায় 1971 আসবেই। আচ্ছা, আমি আরেকটা জায়গায় পৌঁছাই।
সেটা হচ্ছে যে এখন যে কোনো দল নিজেকে দেশপ্রেমিক দাবি করতে পারে, সেটা তো আরেকটা প্রশ্ন। মানে সেই দেশপ্রেমের দাবিতে আপনি সেটাকে গুরুত্ব দিতে পারেন, না, গুরুত্ব না আমাদের দিতে পারেন, একটু- সেটা একটু বলি যদি একটু আর এটা আলাপ করেন। 1970-র প্রশ্নে যদি ইলেকশনের প্রশ্নে আসেন, ওই প্রশ্নে কিন্তু তখন নির্বাচনী অবস্থানের বিরুদ্ধেই জামাত ইসলামের পলিটিক্যাল পজিশন ছিল, অর্থাৎ নির্বাচন করতে দেয়নি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, নির্বাচনের ফলাফল গ্রহণ করা হয়নি বলে একটা মুক্তিযুদ্ধ হয়েছে। জামাত ইসলামী কিন্তু ওই ফলাফল গ্রহণ না করার পক্ষে রাজনৈতিক অবস্থান নিয়েছিল। না, এটা ভুল তথ্য। 1970 সালের নির্বাচনে যখন আওয়ামী আরে ভাই, আপনি লীগকে যখন পাকিস্তান সেনাবাহিনীর প্রেসিডেন্টের পজিশনকে সমর্থন করেন, না, জামাতের স্পষ্ট বিবৃতি আছে 1970 সালের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করার প্রক্রিয়াকে তারা সমালোচনা করেছে। না, কিন্তু শেখ তারপরে মুজিবুর তার রহমানের কাছে পরবর্তী ক্ষমতা- পদক্ষেপকে হ্যাঁ, আমি এগ্রি করি, কিন্তু আপনি দুইটা জিনিসকে একসাথে গোলানো একসাথে হবে করছি না। আমি বলছি যে 70 আপনি নির্বাচনে যখন- জামাতের আপনি পজিশন যখন গণতান্ত্রিক ছিল। তার ফলো আপ হিসেবে, তার ফলো আপ তো আছে না, ফলো আপ হিসেবে যখন আপনি একটা ম্যাসিভ এই কি বলে ম্যাসাকার চলছে কিংবা একটা জেনোসাইড না, সাকিব, আমি এগ্রি করি 71 নিয়ে প্রশ্ন আছে, 71 অনেক কমপ্লেক্স কোশ্চেন। সেটাই বলছি না, আপনি জেনোসাইডকে কিন্তু আপনার ওই বিবৃতি যেমন 70 সালে আছে, তেমনি বিবৃতি কিন্তু 71 সালের মাঝে মাঝে আমি অনেকগুলো আপনার আছে। সাথে কমপ্লিটলি এগ্রি করি। আমি শুধু এটুকু বলতে চাই যে 70 নির্বাচনে জামাতের গণতান্ত্রিক পজিশন ছিল। তারপর 71 সিচুয়েশন যেটা হচ্ছে, দিস এ ভেরি কমপ্লেক্স ইস্যু। আমি কমপ্লেক্স ইস্যুতে আজকে না যাই। সেখানে জানতেছিলাম যে সে যেটি বলেছে নতুন দলের উত্থান, এই 31 ডিসেম্বর যেটি হচ্ছে শহীদ মিনারে, এই নতুন দলের উত্থানেরই একটি রিহার্সেল বা এই টাইপের একটা ঘোষণা বা একটা জানান দেয়া কিনা? না, হতে পারে। দেখেন, এখানে প্রশ্ন হলো যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর তারা নাগরিক কমিটি করছেন, তারা যদি চিন্তা করেন তারা একটা রাজনৈতিক দল করবেন, দে আর ওয়েলকাম, তাই না? এই দেশে আপনার তারুণ্যের একটা অ্যাসপিরেশন আছে। এই আন্দোলনের মধ্যে যারা পার্টিসিপেশন করছে তাদের একটা লম্বা অংশ তরুণ। এই অ্যাসপিরেশনকে আপনি কীভাবে ধারণ করবেন? আপনি দুইভাবে ধারণ করতে পারেন। একভাবে তারা রাজনৈতিক দলগুলোতে পার্টিসিপেশন করবে, যারা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে ইয়তটা অনেক বেশি পার্টিসিপেশন করবে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। আরেকটা হলো তারা নিজের একটা পলিটিক্যাল পার্টি করবে, অথবা একটা না, দুইটা করবে, তিনটা করবে, আরও বেশি করবে। তা আমাদের একটা হেলদি পলিটিক্যাল প্রসেস দরকার, তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। প্রশ্ন হইল যে তাদের একটা অংশ তো গভর্নমেন্টও আছে, তাই না? জি। এখন আপনি যে রাজনৈতিক দল করবেন, সেখানে গভর্নমেন্ট এবং রাজনৈতিক দল করার এই প্রক্রিয়া, এটাকে আপনি কতখানি সেপারেট করবেন? আপনাকে এতখানি সেপারেশন করতে হবে যাতে করে এর একটা ফেয়ার প্লে থাকে। আপনি যাতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আপনার রাজনৈতিক দলকে সামনের দিকে না নেন, বরং আপনি যেন আপনার রাজনৈতিক দলকে একটা ইডিওলজি বেস করে জনগণের কাছে গিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করেন। সেই ফেয়ারনেসটা হচ্ছে এখানে কোশ্চেন। কিন্তু তারা যেটা সাকিবের ওই পয়েন্টের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি এটা যদি তার ফিলসফি হিসাবে প্রকাশ করতে চায় যে দেখো আমি জুলাইয়ের অভ্যুত্থানকে এইভাবে দেখি, এই প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে আমি আমার ইডিওলজিক্যাল পজিশন জাতির কাছে ক্লিয়ার করতেছি, দে আর ওয়েলকাম টু ডু না, দ্যাট। আপনি একটা বিষয় বলছিলেন যে তাড়াহুড়ো করছে হঠাৎ করে, কিন্তু আপনার কাছে এটি মনে হয় না যে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছিল জুলাই বিপ্লবের সময়, সে আকাঙ্ক্ষা এই সরকার কতটুকু পূরণ করতে পারলো? সচিবালয়ে আগুন লেগে গেল, আমরা দেখলাম গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শেখ হাসিনা তার ছবি আমি আসছি, মুছে ফেলে দেওয়া হলো। আমি একটু আপনার সাথে ইন্টারফেয়ার করি। এটা সেপারেট কোয়েশ্চেন যে সরকার কতটা জুলাই ধারণ করতে পেরেছে। এই পয়েন্টটাকে শেষ করেন যে ছাত্ররা কিংবা নাগরিক কমিটি তারা একটা তাদের ভিউ অফ জুলাই অভ্যুত্থান এটা তারা প্রকাশ করতে পারে, এভরি রাইট, তারা পার্টি করতে পারে, সব কিছু স্বাগত। একই সাথে আরেকটা জিনিস, যদি তারা সবার সমর্থন চায়, প্রত্যেকেরই কিন্তু ইনপুট আছে, সবার মানে অন্য রাজনৈতিক মানে দলের। রাজনৈতিক দল, আদার স্টেক হোল্ডার্স, আছে। অর্থাৎ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলের এটা যৌথ ঘোষণা হতে হয়। তখন ব্যাপারটা যে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল সেটার সময় তারা রাখেনি, মানে দুদিনের মধ্যে তো এটা ইম্পসিবল ইভেন্ট। সো ওই জায়গাটা একটা পার্থক্যের জায়গা তৈরি হয়ে আছে। মানে এটা ইম্পসিবল বললাম যে কোট অ্যান্ড কোট, মানে প্রায় ইম্পসিবল মানে মনে হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু সেখানে আমি যেটা বলছিলাম যে আকাঙ্ক্ষা এই নিয়ে প্রশ্ন শেষ রেখে এবার অন্য জায়গায় আসে। হ্যাঁ, এবার আপনার আকাঙ্ক্ষার জায়গায় আকাঙ্ক্ষা সরকার- সেটা মানে পূরণ এমন মানে যে তারা বলছে যে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, সচিবালয়ে আগুন লাগলো। গতকাল আপনি জানেন টিএসসিতে কি ঘটেছে, শেখ হাসিনা যে ছবিটি ছিল ঘৃণের স্তম্ভ সেটি মুছে ফেলা হলো। সব মিলিয়ে মানে তারা হঠাৎ করে দেখছে যে না তাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, এটি মানে এটিও একটি কারণ কিনা যে না আসলে এটি ছাড়া হচ্ছে না, এমন বিষয় কিনা? না, দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যে প্রত্যাশার মানে কি বলে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি করেছে, সেই অনুযায়ী সরকার সব করতে পেরেছে এটা তো আমরা বলতে পারছি না। না, সব তো এটা মানে বাস্তবতা কতটুকু এটাই পেরেছে? যে পাড়াটা এখন দেখুন এর দুটো দিক আছে। একটা হচ্ছে যে কতটা আসলে সম্ভব ছিল এরকম একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, যেখানে 15 দিন ধরে পুলিশেরই কোনো খবর নাই, এগুলোকে পুনর্গঠন করতে হচ্ছে। কিন্তু আবার একই সাথে বলবো যে হ্যাঁ, আপনারা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছেন, কিন্তু যতটা জোরালো আমরা প্রত্যাশা করছি সেই ততটা জোরালো ভূমিকা আবার দেখছি না। তখন কিন্তু আমাদের সমালোচনাটাও আসছে।
কেন পুলিশের এখনো অনেক জায়গায় ডিসাইসিভ পোস্টে কিংবা বহু জায়গাতে দোসরদের অনেকেই আছে, কিংবা যারা সরাসরি অনেক কিছুর সাথে যুক্ত ছিল? কেন আমলাতন্ত্রে এখনো অনেকেই বহাল তবিয়তে আছে? কেন পালিয়ে যেতে পারছে মানে একেবারে প্রধান অভিযুক্তরা? এই সব প্রশ্নের উত্তর তো একটা দিতে হবে। তারপরে হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে যে জোরালো ভূমিকার জায়গাটা দরকার ছিল, ন্যায় বিচার মানুষ চায়, সেটার ক্ষেত্রে যত আরও জোরালো উদ্যোগের জায়গা মানুষ দেখতে চায়। মামলাগুলো যেভাবে হচ্ছে সেখানে কেন আরও স্ট্রং মনিটরিং, স্ট্রং নির্দেশনা যে আসছে না, যে এইভাবে মামলার মেরিট যাতে দুর্বল না হয়ে যায় সেভাবে মামলা করতে হবে। 300 জন 400 জনের নামে মামলা হচ্ছে, যেগুলো আসলে পুরো লিগ্যাল প্রসেসের যদি এটাই হয়, তাহলে আপনি এটাতে মামলা যে দুর্বল হবে এ ব্যাপারে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এটা কারা করছে? এটা কি ইনার স্যাবোটাজ কিনা, যে এটা করে তারা সবাই জানে যে এটা কি করলে কি হয় এটা তারা জানে, ফলে তারাই এটাকে সাহায্য করছে কিনা, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। তো এই প্রশ্নগুলোর দিক থেকে তাকালে, প্লাস ধরুন দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, আমাদের দিক থেকে এখনো বলবো যে আমরা শুরু থেকে বলে আসছি, অন্তত এটা বলেছি প্রায় 2 মাসের বেশি সময় হয়ে গেছে, সরাসরি দাবি করেছি, প্রথম দিনও বলেছিলাম, তারপরেও আস্তে আস্তে আরও জোরালোভাবে বলেছি যে একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা যে নাম দেন সেখানে এই স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে সরকারের একটা কাঠামো, যেখানে আলোচনা সরকার করতে পারে। আপনার একটা রাজনৈতিক একটা গুরুতর সিদ্ধান্ত নিতে হবে, যেটার জন্য পুরো রাষ্ট্রকে আপনার জোরালোভাবে নামানো দরকার। সেক্ষেত্রে যখন এন্টায়ার স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, শিক্ষার্থী, অংশীজন সবাই সমর্থন দিচ্ছে, সবার কনসেনসাসের বেসিসে, আপনি দেখেছেন ফলাফল কি পাওয়া গেছে। আপনি দুর্গাপূজার ক্ষেত্রে যে পলিটিক্যাল পার্টি নেওয়া হয়েছে সেটার ফলাফল আপনি দেখেছেন, সারা দেশে বহু চেষ্টা করেও পারেনি। তার মানে রাজনৈতিক দল যখন এবং সমস্ত অংশীজন, ছাত্ররা সবাই যখন এটাকে সমর্থন দেয়, সরকার কিন্তু একটা সিদ্ধান্ত বাস্তবায়নে তার শক্তি কিন্তু এটাই। এখন তারা যদি বলেন যে আমাদের তো এত বড় রাজনৈতিক দল নেই, আমরা তো অল্প কিছু মানুষ, আপনারা তো অল্প কিছু মানুষই, আপনাদের শক্তি তো জনগণ, তাদের প্রতিনিধিরা, সেটার সাথে রেগুলার কনসালটেশনের কাঠামোটা তৈরি করা দরকার ছিল। আমি এখনো ঠিক বুঝতে পারি না যে কি কারণে এই কাঠামোটা তৈরি এখনো হলো না। 1, 2 হচ্ছে এই রেগুলার বেসিসে কনসালটেশনের সমস্যাটা কোথায়, এবং যেটা একেবারে দৃশ্যমান হাতে নাতে ফলাফল আছে যে এটার উপকারিতা কি। এমনকি সর্বশেষ যে ন্যাশনাল একটা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হলো, সম্মিলিত বৈঠক, সেটা এরকম লোকাল এবং ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট পড়েছে, ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসছে, শিক্ষার্থীদের সাথে বসছে, সব মিলিয়ে আমি আবারও বলবো যে জুলাই অভ্যুত্থানের অ্যাসপিরেশনকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা সকলেরই মনে করি, কিন্তু আমাদের যদি দায়িত্ব পালনের সুযোগ না দেয়, দায়িত্ব পালন, তার মানে এই আমি মন্ত্রিসভায় এটা ভাবার যে আমি কোনো আমি এক ইস্যুতে উপদেষ্টা পরিষদে ঢোকার কথা বলছি। আমাদের তো সরকার মাত্র কয়েক মাস হলো, খুব ক্রুশিয়াল সিচুয়েশন। আমার বোধহয় এখনো সময় আসে নাই যে আমরা সফলতা ব্যর্থতা খুব কঠিনভাবে আমরা জাজ করতে বসবো, এই সময় আসে নাই। কিন্তু আমার বোধহয় যেটি ইম্পর্টেন্ট, সরকারের প্রায়োরিটি নির্ধারণ, যে আপনার কাজ কি। আপনি এই সরকার তো আপনার একটা গণতান্ত্রিক 5 বছরের সরকার না, যে আপনি শেষে গিয়ে আবার নির্বাচন করবেন, এটা তো একটা বিশেষ সময় সরকার। তা আপনার প্রায়োরিটি কি? দেখেন, আপনার প্রথম একটা প্রায়োরিটি হচ্ছে যে আপনার বিচার করা, এই ফ্যাসিবাদের সময়কার যেই শোষণ, নিপীড়ন, হত্যা, খুন, গুম হয়েছে, এটার আপনার বিচার করতে হবে। একটা দায়িত্ব হচ্ছে এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, এই নিহত ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ দেওয়া, রাষ্ট্রীয় সম্মান দেওয়া, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা আপনার একটা অত্যন্ত বড় কাজ। তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আপনার যে একটা মিনিমাম সংস্কার। আপনি সংস্কারকে একটা ওপেন কোশ্চেন রাখতে পারবেন না যে আমি এটা লম্বা সময় ধরে করব, আপনার মিনিমাম একটা বেয়ার মিনিমাম আপনার সংস্কার। এবং চতুর্থ কাজ হচ্ছে একটা নির্বাচনের ফ্রেমওয়ার্ক তৈরি করা। এবং এই টোটাল প্রসেসটা আপনাকে করতে হবে যে রাজনৈতিক দল, আপনার নাগরিক সমাজ, ছাত্র জনতা, সকল স্টেক হোল্ডারের সাথে আপনি আলাপ আলোচনা করে একটা কালেকটিভ কনসেনসাসের মধ্যে দিয়ে করবেন। তো আমার বোধ হয় যে সরকার এখন পর্যন্ত আমি বলবো যে সে রাইট ট্র্যাকে আসছে, গোয়িং টু দ্য রাইট ডিরেকশন, বাট ভেরি স্লো, খুবই স্লো। এবং জাতীয় ঐক্যমত তৈরির জায়গায় আমরা এই প্রসেসটাকে আরও কন্টিনিউয়াস দেখতে চাই। সরকার, সাকিব ভাই বলে যে আপনি মাঝে মধ্যে আলোচনা করছেন রাজনৈতিক দলের সাথে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া দরকার। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো বা সিভিল সোসাইটি বা আমরা যাদেরকে জনগণ বলি, এদেরকে বারবার যে ডাকা হচ্ছে না, একবার ডাকা হচ্ছে, বারবার রাজনৈতিক দলগুলো চাওয়া, বারবার বসা, তাদের মতো মতামত নেয়, এটি কেন কম করছে কি মনে হয়? আমি সেটা জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন।
আবারও ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম জুলাইয়ের 31 নিয়ে। আমরা ছিলাম গালিব ভাই আপনার কাছে। আমি একটি পড়া পড়তে চাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি যেটি বলেছেন, কোরআন কোড পড়তে চাই। তিনি বলছেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আনকোট। শেষ যে লাইনটি, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, তার মানে কি তারা নিজেরাই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ বা এই টাইপের কোনো কিছু ঘোষণা করতে যাচ্ছে কিনা, এবং এটি কতটা যৌক্তিক হতে পারে তাদের জন্য? আমার মনে হয় এই স্টেটমেন্টের মূল যে মেসেজ সেটা হলো যে গণ অভ্যুত্থান হয়েছে আপনার গত 15-16 বছর যে আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী সিস্টেম, সেই সিস্টেমের একটা রিয়াকশন হিসাবে, তাই না? যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিলাম, কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, যেটা শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে। তারপর হচ্ছে আপনি নির্বাচন চুরি করলেন, নির্বাচন চুরি করে এমন একটা সিস্টেমের মধ্যে গেলেন যেখানে আপনি বাদে আর কারো কোনো নাগরিক অধিকার নাই, কথা বলার অধিকার নাই, রাজনীতি করার অধিকার তো অনেক পরে, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার নেই। এবং খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, আওয়ামী লীগ এই কাজ কিন্তু একবার করে নাই, তারা দুইবার করছে। আপনার 75-এও আওয়ামী লীগ কিন্তু আপনার গণতন্ত্র থেকে বাকশালে গেছে, তাই না, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর শেখ হাসিনার নেতৃত্বে এই পিরিয়ডেও আপনি গণতন্ত্র থেকে হচ্ছে আপনার ফ্যাসিবাদে গেলেন। তো সেই জায়গা থেকেই প্রশ্নটা এখানে তোলা হয়েছে যে তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতি কি আদৌ একটা গণতান্ত্রিক রাজনীতি, না এই রাজনীতির অভিমুখ সকল সময়ই হচ্ছে সুযোগ পেলে একটা আধিপত্যবাদী একনায়ক কেন্দ্রিক বাকশালের মতো একটা ফ্যাসিবাদী সিস্টেমের দিকে যাবে। তো এই রাজনীতির মধ্যে যদি ইনহেরেন্টলি এই ফ্যাসিবাদী প্রবণতা থাকে, তাহলে তো আপনি এই রাজনীতিকে গণতান্ত্রিক স্পেসের মধ্যে অ্যালাউ করতে পারেন না। তাহলে আমাদের আওয়ামী লীগের এই প্রশ্নটা আমাদের তুলতে হবে এবং আওয়ামী লীগের প্রশ্নটা জনপরিষদে আলোচনা করতে হবে। দ্বিতীয় 72-এর সংবিধান আসছে। 72-এর সংবিধান তো একটা ভালো গণতান্ত্রিক সংবিধান হয়। জানতে চাই কি মনে হয়, তারা কি আওয়ামী লীগ ওখানে তারা নিষিদ্ধের ডাক দিবে একটা, এমন এটি হতে পারে কিনা? আমার মধ্যে এটা রেটরিক, এটা রেটরিক। কারণ হচ্ছে আপনি নিষিদ্ধ করা তো হচ্ছে একটা গভর্নমেন্টের এক্সিকিউটিভ ডিসিশন প্রশ্ন, তাই না? এখানে হচ্ছে আপনি তার রাজনৈতিক অথরিটির জায়গা থেকে সে একটা প্রস্তাব পরিসরে সাকিব ভাই, আপনার কাছে একই প্রশ্ন, মানে আওয়ামী লীগ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে কিনা ওখানে যে নিষিদ্ধ বাকি, বা ওরা করতে পারবে কিনা? যদিও বিএনপি কিন্তু বলেছে তারা কোনো দল নিষিদ্ধ করতে চায় না, তারা সংবিধান রাখতে চায়। দেখুন, মানে আমরা আগেই বলেছি এই যে গুম খুন লুটপাট জুলাই আগস্টের হত্যাকাণ্ড এর বিচার হতে হবে। আওয়ামী লীগের দল হিসেবে দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত বলে আমরা মনে করি। আর 2-3 হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন এখানে পলিটিক্যাল প্রসেস, ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেস যত শক্তিশালী হবে, ফ্যাসিস্ট আইডিয়া চিন্তার বিরুদ্ধে লড়াই আমরা যত মানে সত্যি করতে পারবো, তত হচ্ছে ওই ফ্যাসিস্ট দল ইত্যাদি অপ্রাসঙ্গিক হতে থাকে। অপ্রাসঙ্গিক তো জোর করে কাউকে করা যায় না। এটা হচ্ছে যে একটা দলকে অপ্রাসঙ্গিক করতে গেলে আপনাকে ইতিবাচক কাজ দিয়েই সেটাকে অপ্রাসঙ্গিক করতে হয়। ফলে লড়াইটা আমরা এখানে সত্যিকার গণতান্ত্রিক লড়াই করা যাচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। 72-এর সংবিধানের প্রশ্নে 72-এর সংবিধানের প্রধান সমস্যার জায়গা হচ্ছে তার ক্ষমতা কাঠামো। জি, তার এমনকি 72 সংবিধানের যে মূলনীতির প্রশ্নটাও, যেটা মুক্তিযুদ্ধের মধ্যে যে মূলনীতি ঘোষণা করা হয়েছিল, সেটা আবার মানে উইদাউট পিপলস কনসেন্ট একটা দল নিজে বদলে ফেলেছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে ঘোষণা রাষ্ট্রের মূলনীতি কিংবা রাষ্ট্রের লক্ষ্য, সেটা যখন আবার রাষ্ট্রের 4 মূলনীতিতে আসলো, সেটাতে পার্টি পিপলস কনসেন্ট ছাড়াই করেছে। তো ওইসব প্রশ্নগুলোর জায়গাতে মানুষের প্রশ্ন আছে। এখন আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে চাই, এটা হওয়া উচিত আমাদের লক্ষ্য। এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে অনেক কথা বলবেন যে কোনোটা কবরস্থ করে কোনোটাকে সামনে আনার, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের জায়গা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের 71 সাল যে অ্যাসপিরেশন, জন আকাঙ্ক্ষা, সেটাই রিক্লেইমড হয়েছে 2024 সালে এসে। সেটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ এবং এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষার আলোকে একটা গণতান্ত্রিক সংবিধান, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেমে যাবে। গালিব ভাই, বিএনপি এই সংবিধান রাখতে চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে তারা একমত পোষণ করেনি, প্রত্যক্ষভাবে বলেছে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধীদের সঙ্গে একটি তাদের মতের দ্বন্দ্বের দিকে যাচ্ছে, এটি সমস্যা হতে পারে। আমার বোধ হয় যে আমরা একদম ছোট্ট করে শুনি। হ্যাঁ, বিএনপির পজিশন রিভাইজ করা উচিত। আপনার 72 সংবিধান খুব স্পষ্টভাবেই এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই এবং মানুষের আকাঙ্ক্ষার রিফ্লেকশন হয় নাই।
সাকিব ভাই বলছে তার ক্ষমতা কাঠামোর স্ট্রাকচারের প্রবলেম আছে, এই সংবিধান আমাদের সংস্কার করতেই হবে। আপনি যদি পুরোপুরি বাতিলও না করেন, আপনাকে মেজর রিভিশন করতে হবে। এবং আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগের বিচারের প্রশ্ন আপনাকে আনতে হবে। আওয়ামী লীগ একটা লম্বা সময় হচ্ছে আপনাকে গণতান্ত্রিক অধিকার দেয় নাই, তাহলে আপনি আবার এসে যেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, এই কারণে আপনি একটা ইন্টারিম টাইমের জন্য তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না, এরকম একটা ইন্টারিম টাইম, একটা সিস্টেমে আমাদের যেতে হবে। আপনি যদি আওয়ামী লীগ প্রশ্ন মোকাবেলা না করেন, আপনি যদি ৭২-এর সংবিধানের প্রশ্ন মোকাবেলা না করেন, তাইলে আপনার এই যে গণতান্ত্রিক অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থান মিনিংলেস হবে। জি, মির্জা গালিব এবং জোনায়েদ সাকি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম দুজন অতিথির কথা, তারা কিন্তু একটি বিষয়ে একমত যে জুলাইয়ের যে ৩১ হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর, সেখান থেকে নিশ্চয়ই নতুন একটি বাংলাদেশ ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি। তবে সেই ঘোষণায় নিশ্চয়ই আগামীর বাংলাদেশ যাতে আরও ভালোভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে পারবে, তার একটি প্রধান উপলক্ষ সেখানে থাকবে বলে তারা সকলে প্রত্যাশা করছেন। আমরাও নিশ্চয়ই সে প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি। শুভরাত্রি।